Welcome, my dear ACC exam is 2024. Thank you so much as you are with me all the time, though you are enjoying the day. Okay, let's come to our main point. Perhaps you are waiting for me for my next video, and today you see that I am going to discuss one of the question items named the use of only 19 suitable and important words and phrases. The use of only 19 suitable. The or the use of only 19 suitable and important words or phrases. My dear students, and you see here TAC, আমরা THE অনেক সময় দি উচ্চারণ করি, অনেক সময় দা উচ্চারণ করি। আসলে এখানে আমরা অক্সফোর্ড ডিকশনারিতে আমরা যদি দেখি তাহলে আসলে ওখানে দি দা বা দ দুটাই আছে, কিন্তু দি আর দা আর আপনার দ, তো এগুলোর মধ্যে পার্থক্য কি, আমরা কখন কোনটা উচ্চারণ করব, আসলে এইরকমভাবে কোনো অক্সফোর্ড ডিকশনারিতে কোনো উল্লেখ নাই। তবে স্ট্রং ফর্ম বা স্ট্রং ফর্ম আর উইক ফর্ম এরকমভাবে একটা উল্লেখ আছে, এটা হলো অক্সফোর্ড ডিকশনারিতে। তো আমরা যদি স্ট্রং ফর্মটা উল্লেখ করি তাহলে হবে দা, আর যদি দি বলি তাহলে হবে উইক ফর্ম। তো আমরা বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করি। তো অনেক বাংলা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিতে অনেক দেখা যায় যে সেখানে একটা ভাগ করা আছে, সেটা হলো যে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে দি না দা ব্যবহার করব। ওখানে দেওয়া আছে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমরা দা ব্যবহার করব, যদি কনসোনেন্ট থাকে দা ব্যবহার করব, কিন্তু যদি ভাওয়েল থাকে তাহলে কি ব্যবহার করব, দি ব্যবহার করব। তো আমরা অক্সফোর্ড ডিকশনারির যেটা ব্যবহার দেওয়া আছে নিয়ম দেওয়া, সেটাই আমরা ফলো করব, এটা আমাদের করা উচিত। তো সেই হিসাবে আমরা যদি এখানে বলতে যাই, সেটা হলো কি, দি ইউজ অফ only 19 suitable and important words or phrases. আবার বলছি, দি ইউজ, আমি কিন্তু ইউজ বলছি, ইউজ বলি নাই। আসলে ইউজ আর ইউজ তফাৎ আছে। তো ইউজ কোনটা আর ইউজ কোনটা, আমরা কখন ইউজ বলবো কোনটা, আবার কখনোটা আবার কি ইউজ বলবো। আসলে এখানে এই ইউএসই এর সামনে দি দেওয়া আছে, এই দি থাকার কারণে এটা নাউন হিসেবে ব্যবহৃত। নাউন রূপে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা আমরা ইউজ ব্যবহার করব, কিন্তু ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে তখন সেটা আমরা ইউজ ব্যবহার করব। তো যাই হোক, আমাদের তাহলে আজকের যে কোশ্চেন আইটেম সেটা হলো দ্য ইউজ অফ only 19 suitable and important words or phrases. Okay, my dear examinees, let's come to our main point. You see, rule number one. তো আমরা এই কোশ্চেন আইটেমটা কিভাবে সলিউশন করব এবং আমাদের কিভাবে আমরা ফুল মার্কস পাবো। তো আমরা আশা করছি যে 1 থেকে এখানে 19 পর্যন্ত যে ফ্রেজ বা ওয়ার্ডগুলো দেওয়া আছে, আমরা যদি এগুলো ব্যবহার জানি বা বাংলা অর্থ জানি, তাহলে আমরা সেটা কী করতে পারবো, খুব সুন্দরভাবে বা সঠিকভাবে সেটা পূরণ করতে পারবো। তো আমরা দেখি ওয়ান বাই ওয়ান আমরা এক করে আমরা কী করব সেগুলো আলোচনা করব এবং সেটা সঠিকভাবে বোঝার চেষ্টা করব। রুল নাম্বার 1 হলো কি, যে দেয়ার অথবা ইট এটা বাক্যের শুরুতেই বসে, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই 1 নাম্বারটা দেয়ার অথবা ইট, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ বাক্যের শুরুতেই বসে। তো কোনো বাক্যের শুরুতেই যদি কি থাকে, গ্যাপ থাকে এবং
হ্যাঁ, সেটা যে কোথাও কোনো কিছু ছিল বা কোনো কিছু আছে বা ছিল এরকম বোঝায়। সেটা বর্তমান হতে পারে, ভবিষ্যতে অতীত হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করব, প্রথমেই দেয়ার বা ইট ব্যবহার করব। আর খেয়াল রাখতে হবে দেয়ার বা ইটের পরে অবশ্যই, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব টু বি থাকে, অর্থাৎ ওয়াজ ওয়ার থাকে অথবা ইজ থাকে। হ্যাঁ, তার মানে ভার্ব টু বি থাকে, ভার্ব টু বি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাম থাকে না সাধারণত, ইজ আর ওয়াজ ওয়ার এরকম থাকে। যাই হোক, তো আমরা একটা উদাহরণ যদি আমরা লিখি তাহলে যেমন এখানে ড্যাশ ওয়াজ আ ওয়াজ আ খাও বয়, খাও বয় ইন আ ভিলেজ, ইন আ ভিলেজ। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ওয়াজ আ কাউ বয় ইন আ ভিলেজ। আবার এখানে হতে পারে ওয়াজের পরিবর্তে লিফট থাকতে পারে, কি থাকতে পারে, লিফট থাকতে পারে। তাহলে লিফট যদি থাকে তাহলে এটা আসলে ওয়াজ অথবা লিফট এরকম থাকলে তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এগুলো আমরা যদি দেয়ার বা ইট ব্যবহার করি তাহলে রাইট আমরা কী করতে পারি, দেয়ারও ব্যবহার করতে পারি, ইটও ব্যবহার করতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি, দেয়ার লিখতে পারি। যদি বক্সের মধ্যে দেয়ার থাকে তাহলে দেয়ার দিলাম, আর যদি ইট থাকে তাহলে ইট দিলাম। তাহলে দেয়ার ওয়াজ আ কাউ বয় ইন আ ভিলেজ, অথবা দেয়ার লিভড আ কাউ বয় ইন আ ভিলেজ, এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা শূন্যস্থানের প্রথমে যদি বাক্যের প্রথমে যদি আমরা কী দেখতে পাই, শূন্যস্থান দেখতে পাই। বাক্যের প্রথমে মানে সেন্টেন্সের শুরুতেই যদি আমরা কী দেখতে পাই, শূন্যস্থান দেখতে পাই, সেক্ষেত্রে আর তারপরে যদি দেখতে পাই যে বি ভার্ব আছে, বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্ব থাকে। আর যদি ভার্ব টু ডু, যেমন এখানে লিফট আমরা ব্যবহার করলাম যে থাকে, তাহলে আমরা ইট অথবা দেয়ার দেবো। হ্যাঁ, ওখানে ইট থাকলে ইট দেবো, দেয়ার থাকলে দেয়ার দেবো। এই হলো আমাদের ইন্ট্রোডাক্টরি ব্যবহার। হ্যাঁ, রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2, হ্যাভ টু আর হ্যাজ টু, হ্যাড টু এখানে বোঝাচ্ছে বাধ্যবাধকতা বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু, এটার পার্থক্য কী, আমরা এটা দ্বারা কী বুঝবি, আমরা এটা কী বুঝি, হ্যাঁ, আমরা কখন এটা ব্যবহার করতে পারি, একটা শূন্যস্থানে কেমন করে ব্যবহার করব, কেন ব্যবহার করব। তো হ্যাভ টু আর হ্যাজ টু বা হ্যাড টু এখানে বাধ্যবাধকতা বোঝায়, মানে কেউ কোনো কিছু করতেই হবে তাকে, হ্যাঁ, করতেই হবে। এইরকম ক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ, আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব। হ্যাড টু তো পাস্ট ফর্ম, আর হ্যাজ তো আমরা সাবজেক্ট অনুযায়ী সেটা ব্যবহার করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ টু, আর বাকি ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহৃত হবে। তাহলে দেখি আমরা কোনো বাক্য লিখে সেটা বাধ্যবাধকতা বোঝায় কিনা, সেই অনুযায়ী আমরা সেটা ব্যবহার করব। যেমন আই ড্যাশ গো টু স্কুল, অথবা কলেজ, COLLEGE, কলেজ। তাহলে আই ড্যাশ গো টু স্কুল অর কলেজ দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমাকে স্কুল বা কলেজ, যাই হোক আমরা কলেজের স্টুডেন্ট হলে তাহলে কলেজ যাব, স্কুল হলে স্কুল যাব। তাহলে আমি স্কুল যাই, এখানে বোঝাচ্ছে যে আসলে আমাকে স্কুল যেতে হয় অথবা আমাকে কলেজ যেতে হয় বা যেতে হবে, এরকম প্রকাশ করলে আমাদের কী ব্যবহার করতে হবে, হ্যাভ টু ব্যবহার করতে হবে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু কলেজ, আবার যদি এখানে হি থাকতো, তাহলে কী হইতো, হ্যাজ টু, হি হ্যাজ টু গো টু কলেজ। আর যদি এটা অতীতকালে বোঝায় তাহলে কী দিতে হইতো, তাহলে হ্যাড টু দিতে হইতো, হ্যাড টু। তাহলে আই হ্যাড টু গো টু কলেজ, আমাকে কলেজ যেতে হয়েছিল, অথবা আই হ্যাড টু গো হোম, তাহলে আমাকে বাড়ি যেতে হয়েছিল, বাধ্যকতা মানে বাধ্যকতা, ওই পরিবেশ ওকে বাধ্য করেছিল তাকে, মানে বাড়িতে যেতে, বা হ্যাঁ আমাকে স্কুল যেতে হয়, আমাকে পরিবেশ বাধ্য করা যে আমাকে স্কুল যেতেই হবে বা কলেজ যেতে হবে। তার কাকেও কোনো কিছু করতে হবে, বাধ্যবাধকতা এরকম বোঝালে আমরা কী ব্যবহার করব, সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করব। যদি হ্যাড টু হয় তাহলে, হ্যাড টু যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে সেটা পাস্ট আছে। আর যদি প্রেজেন্ট বোঝায় মানে বর্তমান বোঝায় তাহলে কি সেটা হ্যাভ টু বা হ্যাজ টু হয়। যাই হোক, আমরা এভাবে রুল নাম্বার 2 কী করব, রুল নাম্বার 2 সূত্র দিয়ে আমরা কী করব, বাক্যটি পূরণ করব। নেক্সট হলো নাম্বার 3, বি বোর্ন, এম ইজ আর বোর্ন, কাহারও জন্ম বোঝায়, কাহারও জন্ম হওয়া বোঝায় এই ক্ষেত্রে। তো এখানে বোর্ন যেহেতু দেওয়াই আছে,
বোন যেহেতু দেওয়াই আছে, বর্ন না, আমরা বলি অনেকে বর্ন, আসলে বর্ন না, এটা বোন। তাহলে বোন এটা যদি দেওয়াই থাকে তাহলে এটা মানে হচ্ছে জন্মগ্রহণ করা। হ্যাঁ, বিয়ার বিয়ার থেকে বর্ন, তো এখানে জন্মগ্রহণ করার কথা উল্লেখ করাই আছে, ওয়ার্ডটাই দেওয়াই আছে, সুতরাং বুঝবো যে আসলে সেখানে জন্মগ্রহণ করা এরকম যদি কোনো বাক্য এরকম অর্থ প্রকাশ করে যে 1990 সালে আমি জন্মগ্রহণ করেছি, বা আমি সেখানে জন্ম করেছি, আমি ঢাকায় জন্ম করেছি, এরকম, তাহলে আমরা কী দেবো সেখানে অ্যামিজার ওয়াজার, তারপরে বোন দেওয়া আছে, অ্যামিজার ওয়াজার বোন। অনেক সময় বি দেওয়া থাকে, বি দেওয়া থাকে, আমরা জানি বি মানে অ্যামিজার ওয়াজার, কিন্তু অনেক সময় আবার কি অ্যামিজার ওয়াজার দেওয়াই থাকে। তাহলে অ্যামিজার ওয়াজার তাহলে থাকলে তো কোনো প্রশ্নই আসে না। এখন যদি অ্যামিজার ওয়াজার না থাকে, দেখা গেলো বি দেওয়া আছে, কী দেওয়া আছে বি, তাহলে বি থাকলে বুঝবো আমরা সেখানে অ্যামিজার ওয়াজার আছে। তাহলে আমরা দেখি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে অ্যামিজার, পাস্ট হলে কি ওয়াজার। তো যাই হোক, আমরা যদি একটা উদাহরণ দিই এখানে, যেমন যেমন আই আই হ্যাঁ ড্যাশ ইন ইন ঢাকা, ইন ঢাকা, ইন ঢাকা। তো এখানে আমরা কি দেব, ইন ঢাকা অথবা ইন আ ভিলিজ, VILLAG ভিলিজ। তাহলে এখানে আমরা আসলে যেটা অতীতকালে কাজ বোঝায়, যেহেতু জন্মটা অতীতকালে বোঝায়, আমি বর্তমান বলতেছি কিন্তু অতীতকালে সেটা আসলে এই জন্য আমাদের পাস্টেই করা উচিত। তাহলে কি হবে, আই ওয়াজ বোর্ন, আই ওয়াজ বোর্ন, তাহলে ওয়াজ বোর্ন হলো, কি হলো, ওয়াজ বোর্ন হলো। আসলে মেইনলি আমরা কি দেবো, ওয়াজ বোর্ন মানে পাস্টটাই ব্যবহার করব, যেহেতু অতীতকালে জন্মের কথা বলা হচ্ছে, জন্ম তো আজকের নয়, আগে জন্ম হয়েছে, সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে যেহেতু পাস্ট, সেই হিসেবে আমাদের কী করা উচিত, এটা পাস্ট ইনফিনিট ব্যবহার করা উচিত। আই ওয়াজ বোর্ন ইন, হি ওয়াজ বোর্ন ইন, হি ওয়াজ বোর্ন ইন, অথবা দে ওয়ার বোর্ন ইন, লাইক দিস। তো আর যদি জন্ম এরকমের বোঝায় তাহলে আমরা কী দেবো সেখানে, ওই বাক্যটাতে দেখো সাল উল্লেখ থাকতে পারে, আমার কী থাকতে পারে উল্লেখ, সাল, 1990 সাল, 1980 সালে এরকম উল্লেখ থাকে, তাহলে বোঝা যাবে যে আসলে ওটা জন্ম সাল বা তারিখ বোঝাচ্ছে। এই জন্য আমরা কী করব সেখানে, সেখানে আমরা রুল নাম্বার 3 দিয়ে সেটা পূরণ করব। নেক্সট নাম্বার রুল হচ্ছে নাম্বার 4, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ বলতে যেই মাত্র। তাহলে এইখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র একটা লিঙ্কের হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখানে ইনকমপ্লিট সেন্টেন্স যা করেছিলাম, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো যে পড়েছিলাম সেখানে অ্যাজ সুন অ্যাজ ছিল। তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র বা যখনই। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্বারা 2টি ক্লোজ যুক্ত থাকে, অ্যাজ সুন অ্যাজ দ্বারা 2টি ক্লোজ থাকে, মানে 2টি ক্লোজ যুক্ত হয়, আর এখানে 2টা ক্লোজ অবশ্যই থাকবে। কটা ক্লোজ থাকবে, 2টা ক্লোজ থাকবে। আমরা সেটা কী দিয়ে যুক্ত করব, অ্যাজ সুন অ্যাজ দিয়ে। তো আমরা যদি দেখি যে আসলে 2টা ক্লোজ আছে আর সামনে কি ড্যাশ আছে, সুতরাং আমরা কী করব তখন অ্যাজ সুন অ্যাজ সেটা ব্যবহার করব। আর 2টা ক্লোজেই কিন্তু কী বোঝাবে, সেটা অতীতকালের কাজও বোঝাবে, সেটা ফার্স্ট ইনফিনিট বোঝাবে। যেমন আমরা যদি লিখি যে ড্যাশ, হি কেম হেয়ার, আই কি সো হিম, আমি তাকে দেখলাম। তাহলে এখানে কি হয়, অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার, যেই মাত্র সে এখানে আসলো, আই সো আমি তাকে দেখলাম। অথবা আবার হতে পারে অ্যাজ সুন অ্যাজ, দ্য ট্রেন কেম, অথবা রিস্ট, আই রিস্ট দ্য কি স্টেশন, স্টেশন, এটাও দেওয়া যেতে পারে, এরকম থাকতে পারে। তাহলে যেই মাত্র ট্রেনটি আসলো আমি স্টেশনে পৌঁছলাম, অথবা যেই মাত্র ট্রেনটি স্টেশনে পৌঁছলো আমি পৌঁছলাম বা আমি গেলাম, এরকম। তাহলে আসলে 2টাই অতীতকালের ঘটনা বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, এই অ্যাজ সুন মানে যেই মাত্র, যখনই বা যেই মাত্র, এরকম যখন প্রকাশ করবে, অর্থটা যখন এরকম বুঝতে পারা যাবে, তখনই আমরা কী করবো, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। 2টা কাজ পাশাপাশি একসাথে, এটা কাজ হলো, ওই মাত্র ওই কাজটাও হলো, অর্থাৎ 2টা কাজেই প্রায় পাশাপাশি হলো, সংগঠিত হলো, সুতরাং এটি কি আমরা ব্যবহার করবো, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। নেক্সট হলো নো সুনার বেয়ারলি হ্যাড, তারপর দেন। তা আমরা এটা ভালো করে জানি যে নো সুনার এটাও যেই মাত্র, যখনই, বা পৌঁছতে না পৌঁছতে, আসতে না আসতে, যেতে না আসতে, এই রকমের অর্থ প্রকাশ করে নো সুনার বা কি, নো সুনার অথবা কি, আর কি আছে, বেয়ারলি হ্যাড,
আবার সেই সাথে রুল নাম্বার 6 একই ঘটনা, স্কার্সলি হার্ডলি হ্যাড, স্কার্সলি হার্ডলি হ্যাড এক্ষেত্রে শুধু হোয়েন, আর নো সুনার বেয়ারলির ক্ষেত্রে দেন ব্যবহৃত হবে, কিন্তু একই অর্থ প্রকাশ করবে আর একইভাবে সেটা ব্যবহৃত হবে। তো এটা এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি, এখানেও কিন্তু দুইটা ক্লোজ থাকবে। কটা ক্লোজ থাকবে? দুইটা ক্লোজ থাকবে। একটা হোয়েনের পরে একটা ক্লোজ বা দেনের পরে একটা ক্লোজ, আর নো সুনার হ্যাডের পরে একটা ক্লোজ। তা নো সুনার বেয়ারলির পরে হ্যাড অবশ্যই আছে, এবং সেটা কী হবে? তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি যে হ্যাডের পরে কী হয়? মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাডের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর দেন আর হোয়েনের পরে, দেন আর হোয়েনের পরে কিন্তু যে ক্লোজটা আছে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন একটা উদাহরণ যদি দিই আমরা, হ্যাঁ, নো সুনার had no sooner had I reached the station no sooner had I reached the station then the train left. তাহলে এই দেনের পরে এটা কি? পাস্ট ফর্ম আছে, লেফট। তার মানে আমি যেই মাত্র স্টেশনে পৌঁছলাম, হ্যাঁ, তখন কি করলো? এই ট্রেনটি ছেড়ে দিল বা চলে গেল। অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি চলে গেল বা ছেড়ে গেল, এরকম। অনুরূপভাবে এখানে নো সুনার পরিবর্তে কী থাকতে পারে? নো সুনার পরিবর্তে আমাদের কী থাকতে পারে? স্কার্সলি থাকতে পারে, SCARCELY, স্কার্সলি থাকতে পারে, হ্যাঁ, স্কার্সলি থাকতে পারে বা হার্ডলি থাকতে পারে, স্কার্সলি অথবা হার্ডলি, হ্যাঁ, স্কার্সলি বা হার্ডলি। তাহলে এখানে স্কার্সলির পরেও হ্যাড বা হার্ডলির পরেও হ্যাড। তাহলে হ্যাড আই রিস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য স্টেশন। এখানে কিন্তু এই স্কার্সলি হার্ডলির পরিবর্তে কী থাকবে? হোয়েন থাকবে। কী থাকবে? হোয়েন থাকবে। তাহলে আমাদের কিন্তু মেনলি নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড আমরা কখন ব্যবহার করব? যদি হোয়েন থাকে আমরা কি করব? হ্যাঁ, হার্ডলি বা স্কার্সলি। আর যদি কি থাকে? আফটার অল আমাদের একটু আগে আমরা যেটা করলাম, দেয়ান থাকে, যদি দেয়ান থাকে তাহলে আমরা কী ব্যবহার করবো? নো সুনার ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটাতে দেখতে পাবেন ওখানে দেয়ান আছে না হোয়েন আছে। যদি হোয়েন থাকে তাহলে স্কার্সলি বা হার্ডলি, আর যদি দেয়ান থাকে তাহলে কী করবো? নো সুনার হ্যাড ব্যবহার করব। তো বক্সের মধ্যে নো সুনার হ্যাড দেওয়াই থাকবে। তাহলে অবশ্যই দেখবো যে বাক্যটার মধ্যে পুরো বাক্যটার মধ্যে দেখতে হবে যে দেয়ান আছে কিনা সেখানে। যদি দেয়ান থাকে অবশ্যই আমরা কী ব্যবহার করব? নো সুনার ব্যবহার করব। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি, তাহলে ওই বাক্যের মধ্যে অবশ্যই দেয়ান থাকবে। দেয়ান না থাকলে নো সুনার থাকতে পারে না। তো দেয়ান যদি থাকে তাহলে অবশ্যই নো সুনার থাকবে, আর নো সুনার থাকলে ওখানে কী থাকবে? দেয়ান থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজেই বুঝতে পারলাম যে আসলে দেয়ান যদি থাকে তাহলে আমরা কী ব্যবহার করবো? সেখানে নো সুনার ব্যবহার করব। এই হলো আমাদের রুল নাম্বার 6। এবার রুল নাম্বার 7 কি আছে? অ্যাজ ইফ আর অ্যাজ দো, যেন। এটা লিখে দেওয়া আছে আনরিয়াল। কী দেওয়া আছে? আনরিয়াল। আমরা অনেক সময় বলি না যে সে এমন ব্যবহার করছে যেন সে রাজা, এরকমের ব্যবহার, কিন্তু আসলে যে কথাটা বললাম আসলে সে আদৌ রাজা নয়। সে এমন ব্যবহার করছে যেন সে ধনী, বা সে এমন ব্যবহার করছে যেন সে কিছুই জানে না, সে এমনভাবে কথা বলছে যে কিছুই জানে না, এরকমের। তো আসলে এগুলো আনরিয়াল, মানে সে আসলেই জানে না, যার কারণে সে এইভাবে কী করতেছে? এইভাবে কথা বলতেছে, এরকম বিহেভ করছে। তো এখানে একটু টেন্সের ব্যবহার আছে। তো টেন্সের কীরকম ব্যবহার? যে যদি অ্যাজ ইফের পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, আর পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি বলি he speaks as if, হ্যাঁ, as if, আচ্ছা, he were a king, হ্যাঁ, were a king। তাহলে he speaks as if he were a king। তাহলে এখানে কিন্তু ড্যাশ আমরা বক্স থেকে as if এনে এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? কেন ব্যবহার করব? দেখব যে পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আবার হতে পারে হি স্পোক, এটা স্পিক না থেকে কী থাকতে পারে? স্পিক না থেকে স্পোক। আর এখানে থাকবে কি? হি হ্যাড বিন আ কিং। তাহলে কি বোঝাচ্ছে? যে অ্যাজিবের বা অ্যাজদোর
পূর্বের অংশটা প্রেজেন্ট ইমিডিয়েট হলে পরেরটা পাস্ট ইমিডিয়েট, পূর্বেটা যে পাস্ট ইমিডিয়েট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট। আসলে আমাদের টেন্স তো মাস্ট, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা পরীক্ষার্থীর মধ্যে টেন্সের অন্তত স্ট্রাকচারটা যেন মাথায় অবশ্যই থাকে, নইলে আমাদের কী হবে, এই সব ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হবে। তো যাই হোক, আমরা কী করবো সেটা অবশ্যই আমরা জানি এবং সেটা ব্যবহার করব। তো এদিকে খেয়াল রাখতে হবে আমাদের, তাহলে অ্যাজিভ আর অ্যাজ দো যেন অর্থে প্রকাশ, তাহলে এটা আনরিয়াল বোঝাবে। আর খেয়াল রাখতে হবে যে অ্যাজিভ অ্যাজ দোর পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইমিডিয়েট, পূর্বেরটা পাস্ট ইমিডিয়েট, পরেরটা, তার মানে দুইটা ক্লোজ অবশ্যই ব্যবহৃত হবে। সেখানে আমরা দেখবো যে দুইটা ক্লোজ আছে কি না, আর মাঝখানে কি গ্যাপ আছে। তাহলে গ্যাপ থাকলে, শূন্যস্থান থাকলে আমাদের দেখতে হবে আবার একটা খেয়াল রেখে যে পূর্বের অংশ কোন টেন্স, পরেরটা কোন। তো পূর্বেরটা প্রেজেন্ট ইমিডিয়েট, পরেরটা পাস্ট ইমিডিয়েট, যদি এরকমের থাকে বা পূর্বেরটা ফার্স্ট ইমিডিয়েট, পরেরটা পাস্ট পারফেক্ট, অবশ্যই আমরা কী করবো, অ্যাজিভ বা অ্যাজ দো ব্যবহার করব। তাহলে অ্যাজিভ আর অ্যাজ দো এইভাবেই আমরা কী করব, এইভাবেই আমরা শূন্যস্থান পূরণ করব। নিচে এবার 8 নাম্বার রুল হচ্ছে ইট ইজ হাই টাইম। এটা আমরা অনেক করেছি, গত রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও করেছিলাম, আমরা ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রেও করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে ইট ইজ হাই টাইমের পরে কী হয়, ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট প্লাস একটা যে বেস ফর্ম ভার্ব বসে, সেটা অবশ্যই পাস্ট ফর্ম হয়। আমরা এটা ভুলি নাই, এটা এবং ভুলবো না, আর এটা থাকতেও পারে। এটা একটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা কিসের ব্যবহার করলাম, এটা ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম মানে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেখবো যে ওর পরে সাবজেক্ট আছে, আর অবশ্যই তারপরে একটা ভার্ব পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এটা কীভাবে পরীক্ষায় কীভাবে থাকবে, ড্যাশ, প্রথমে ড্যাশ, আর কি থাকতে পারে, আই মনে করো যে স্টার্টেড রানিং, দৌড়াতে শুরু করলাম, স্টার্টেড। তাহলে কি হতে পারে, আমি বলছিলাম যে ইট ইজ হাই টাইমের পরে একটা ক্লোজ হয়, সেটা পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইমের পরে যে ক্লোজটা হবে ওটা পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আই সাবজেক্ট, এখানে আই হলো সাবজেক্ট, আর স্টার্টেড হলো কি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব নাম্বার 2। ভার্ব ফর্ম নাম্বার 2। তাহলে ইট ইজ হাই টাইম আই স্টার্টেড রানিং। ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট আউট। ইট ইজ হাই টাইম আই স্টার্টেড মাই জার্নি, লাইক দিস। এইভাবে আমরা কি করব, ইট ইজ হাই টাইমের ব্যবহার করব। নেক্সট হলো নট অনলি বাট অলসো, রুল নাম্বার 9। নট অনলি বাট অলসো, শুধু এটাও নয় ওটাও। আমরা অনেক সময় কথায় কথায় বলি আমার শুধু বই নয় কলমও আছে, আমার একটি গরু নয় একটি ছাগলও আছে, লাইক দিস। তো আমার একটি প্যান্ট শুধু নয়, আমার আরও একটি প্যান্ট আছে, বা আমার শুধু একটা প্যান্ট নয় একটি জামাও আছে, লাইক দিস। তো এইরকমভাবে আমরা যখন কোনো বাক্য অর্থ প্রকাশ করতে বুঝবো যে আসলে এইভাবে সেটা প্রকাশ হচ্ছে অর্থ, সেক্ষেত্রে আমরা নট অনলি বা অলসো ব্যবহার করব। আর সেখানেও অবশ্যই কয়টা গ্যাপ থাকবে, অবশ্যই 2টা গ্যাপ থাকবে। কীভাবে, যে এমন হতে পারে যে আই হ্যাভ ড্যাশ আ পেন, ড্যাশ ড্যাশ কী দেবো, ড্যাশ আ বুক। তাহলে এখানে কয়টা শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি, 2টা শূন্যস্থান। তো 2টা শূন্যস্থান, এবং এক্ষেত্রে যদি এইটা প্রকাশ পায় যে দেখা যাচ্ছে যে 2টা বস্তু, 2টা আছে, কটা আছে, 2টা, শুধু একটা নয় 2টা আছে। বা এমন হতে পারে নাউন হতে পারে, আবার প্রোনাউনও হতে পারে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। তো আমার শুধু ভাই না, আমাদের বোনও আছে, এরকম আমার শুধু বাবাই না, আমার মা আছে, লাইক দিস। তাহলে এখানে আমার শুধুমাত্র একটা কলম নয় একটা বইও আছে। তো এই ক্ষেত্রে আমরা কী করব, আই হ্যাভ নট অনলি, আই হ্যাভ নট অনলি আ পেন, কী দিতে হবে, বাট অলসো আ বুক। তাহলে আমার শুধুমাত্র একটা কলম না, একটা কি বইও আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে নট অনলি বাট অলসো ব্যবহার করব। আচ্ছা, এই নট অনলি বাট অলসো কোনো সময় আবার প্রথমেও থাকতে পারে। কীভাবে, যে নট অনলি মিনা বাট অলসো বিনা ওয়েন্ট দেয়ার, এভাবে সেটা থাকতে পারে। তাহলে বাক্যের শুরুতেও এটা থাকতে পারে, আবার বাক্যের মাঝখানেও সেটা এভাবে কী থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে। তাহলে আমরা খেয়াল রেখে আমরা বুঝে চেষ্টা করব যে আসলে সেখানে কি হবে, নট অনলি বাট অলসো হবে কি না, সেটা আমরা বাংলা অর্থ বোঝার চেষ্টা করে সেটা ব্যবহার করব। নেক্সট হলো আমাদের হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ দ্বারা কী বোঝায়, কী হবে যদি, যেমন আকাশ মেঘাচ্ছন্ন,
কি হবে যদি বৃষ্টি হয়, এরকম ক্ষেত্রে আমরা কি করব, হোয়াট ইফ ব্যবহার করব। আমাদের বুঝতে হবে যে আসলে এখানে বাক্যটা মানে বাক্যটার যে অর্থ সেটা মিলছে কি না হোয়াট ইফ দিয়ে আমাদের ট্রাই করতে হবে। যেমন হোয়াট হোয়াট ইফ ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস ফুল স্টপ। ইট রেইনস দেওয়া আছে, এখানে কিন্তু কি নাই, হোয়াট ইফ নাই, এটা কিন্তু দেওয়া নাই, এটা গ্যাপ দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। তাহলে এটা যে গ্যাপ দেওয়া থাকে, ইট রেইনস বৃষ্টি হয়। তার মানে হোয়াট ইফ মানে কি, মানে কি কি ঘটবে যদি বৃষ্টি হয়, কি ঘটবে যদি বৃষ্টি হয়। তাহলে হোয়াট কি ঘটবে, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, শুধু কি তাই, হোয়াট, হ্যাঁ হোয়াট ইফ হি উইল গো, হি উইল কাম, হ্যাঁ কী ঘটবে যদি সে আসে, এরকম ক্ষেত্রে আমরা কী করব, এটা ব্যবহার করব। আমাদের বুঝতে হবে, বাক্যটার অর্থ বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আর আমাদের এত কঠিন বা এত বড় এরকম বাক্য থাকবে না যেটা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমাদের অবশ্যই ভেরি সিম্পল এবং ভেরি ইজি, কিতাব দেওয়া থাকবে, বাক্যগুলো দেওয়া থাকবে, সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, আমাদের বুঝে চেষ্টা করতে হবে। নেক্সট আসছে আমাদের অ্যাজ লং অ্যাজ বলতে যতক্ষণ, আমরা বলি না অনেক সময় কথায় যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি কি করবো না, মিথ্যা কথা বলবো না, যতক্ষণ আমি বেঁচে থাকবো আমি আমার কাজ করে যাব, এরকমের আমরা বাক্য বলি। তাহলে যতক্ষণ বলতে কি বোঝাচ্ছে, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ। তাহলে অ্যাজ লং অ্যাজ আমরা যদি ড্যাশ দিই, ড্যাশ দেওয়ার পরে অ্যাজ লং অ্যাজ, এখানে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করবো, কী ব্যবহার করবো, অ্যাজ লং অ্যাজ ব্যবহার করবো। তাহলে অ্যাজ লং অ্যাজ, আচ্ছা আই ওয়ার্ক হার্ড, I will কি শাইন ইন লাইফ। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে অ্যাজ লং অ্যাজ আই ওয়ার্ক হার্ড, যতক্ষণ পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করি, যতক্ষণ পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করবো, কী হবে, আই উইল শাইন ইন লাইফ। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করবো, আসলে কঠোর পরিশ্রম না করলে আমাদের কী হবে না, উন্নতি হবে না। সুতরাং আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা কঠোর পরিশ্রম করবো ততক্ষণই আমাদের কী হবে, উন্নতি সম্ভব হবে। তো যতক্ষণ আমি কী করবো, যতক্ষণ আমরা কঠোর পরিশ্রম করবো, যতক্ষণ আমরা কঠোর পরিশ্রম করে বই পড়বো, লেখাপড়া করবো, ততক্ষণ কী হবে, আমাদের কি জীবনে উন্নত ভালো রেজাল্ট হবে, আমরা ভালো কিছু করতে পারবো। তাহলে অ্যাজ লং অ্যাজ বলতে যতক্ষণ পর্যন্ত বোঝাচ্ছে, যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ আই লিভ ইন দিস ওয়ার্ল্ড আই উইল হেল্প ইউ, এরকম কথা আছে না, যে অ্যাজ লং যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে সাহায্য করবো, এভাবে। তাহলে অ্যাজ লং অ্যাজ আই কে লিভ ইন দিস ওয়ার্ল্ড, তো এমন হতে পারে যে অ্যাজ লং অ্যাজটা এখানে নাই, আই উইল হেল্প ইউ ড্যাশ, আই উইল হেল্প ইউ ড্যাশ, কি কি অ্যাজ লং অ্যাজ আই লিভ, অ্যাজ লং অ্যাজ তো অ্যাজ লং অ্যাজ নাই এখানে, তাহলে কী থাকলো, আই লিভ থাকলো। তাহলে অ্যাজ লং অ্যাজ আই লিভ আই উইল হেল্প ইউ, সেম কেস। আমরা যদি এইভাবে উল্টে নেই, সেম কেস হচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে বাংলা অর্থটা কী দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের সেগুলো পূরণ করতে হবে। এবার আসছে নাম্বার 12, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন। উড ইউ মাইন্ড, আমরা উড ইউ মাইন্ড ওই রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রেও করেছিলাম এবং কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও করেছিলাম। তাহলে উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমরা দেখব যে শূন্যস্থানের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনে রাখতে হবে যে যদি শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত ভার্ব প্লাস অন্যান্য থাকে তাহলে বুঝতে হচ্ছে যে আসলে আমাদের সেখানে উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে খেয়াল রাখতে হবে কি, যে বাক্যের শুরুতেই কী দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, তারপরে কী দেওয়া আছে, আইএনজি যুক্ত ভার্ব আছে। তাহলে বুঝবো যে অবশ্যই সেখানে উড ইউ মাইন্ড ব্যবহৃত হবে। আমরা জানি উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এভাবে খেয়াল রাখতে হবে। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, লাইক দিস। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি হতে পারে এরকম, উড ইউ মাইন্ড, কী হবে, মাইন্ড, উড ইউ মাইন্ড, এটা হলো ড্যাশ, তো এখানে দিলাম হ্যাভিং আ কাপ অফ টি, কাপ অফ টি। তাহলে আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র এটা দেওয়া থাকবে না, বক্সে দেওয়া থাকবে, আমাদের এটা শূন্যস্থান থাকবে, এটা গ্যাপ থাকবে। তাহলে হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভিং এখানে আইনযুক্ত ভার্ব আছে, ও না হ্যাভিং না থাকলে ট্যাকিং থাকতে পারে, নাহলে ড্রিঙ্কিং থাকতে পারে বা ইটিং থাকতে পারে এরকমের। তো এরকমের ভাবসা আইনযুক্ত যদি থাকে তাহলে আমরা কী করবো, সামনে উড ইউ মাইন্ড ব্যবহার করব। এবারে আসছে লিস্টের ব্যবহার। এই লিস্ট আমরা অবশ্যই
কমপ্লিটিং সেন্টেন্সে করেছি, আমরা ভালো করে জানি। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কমপ্লিটিং সেন্টেন্সের সাথে এইটার কী আছে, অনেকটা মিল আছে। কমপ্লিটিং সেন্টেন্স যদি ভালো করে করা যায় বা এটা যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু আমাদের 50-50, মানে কমপ্লিটিং সেন্টেন্স ভালো করে করলে এটা অর্ধেক হয়ে যাবে, আর এটা ভালো করে করলে কমপ্লিটিং সেন্টেন্স অর্ধেকটাই হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এইভাবে সেটা খেয়াল রাখতে হবে। তো আমরা চর্চা যদি করি তাহলে লিস্ট, এখানে লিস্ট মানে যেন না, অথবা পিছনে ভয়ে, পিছিয়ে ভয়ে আমরা অনেক সময় বলি না যে এই তাড়াতাড়ি চলো, ট্রেন চলে যাবে। তার মানে কি ট্রেন চলে যাওয়ার ভয়ে আমরা কী তাড়াতাড়ি চলবো, এরকম বোঝাবে। অথবা দেখা যাচ্ছে এই ধীরে ধীরে হাঁটো, পিছলে পড়ে যাবে, এরকম হয় না, এরকম কথা আমরা বলি। তাহলে পিছলে পড়ার ভয়ে হ্যাঁ আমরা কী করি, আমরা ধীরে ধীরে হাঁটি। এমন হতে পারে যে বাংলাটা আমরা এভাবে বলতে পারি যে আমি ধীরে ধীরে হাঁটি যেন আমি পড়ে না যাই, যেন না, এরকম অর্থ সেটা প্রকাশ পায়, অর্থ প্রকাশ পায়। তাহলে আমরা যদি দেখি এরকমের যে ওয়াক, WALK, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট লেস্ট। আচ্ছা, ইউ শুড ওয়াক ফাস্ট লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। তাহলে এটা যদি আমরা লিখি এইভাবে তাহলে কী হচ্ছে দেখ, ওয়াক ফাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে ট্রেনটি যেন ফেল না করো, অথবা ট্রেনটি যেন কি ফেল না করো, বা ট্রেনটি যেন তুমি কি ধরতে পাও এই ভয়ে, ট্রেনটি যেন ফেল না করো এই ভয়ে, ট্রেনটি যেন কি ফেল না করো এই ভয়ে তোমাকে কী করতে হবে, দ্রুত মানে হাঁটতে হবে, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটতে হবে। এমন হতে পারে যে ওয়াক স্লোলি, ফাস্টের পরিবর্তে কী থাকবে, স্লোলি, SLOWLY, স্লোলি, ধীরে ধীরে হাঁটো। তার কী হতে পারে, লেস্ট, লেস্ট ইউ শুড, তখন আর মিস না দিয়ে কী হবে, ফল ডাউন হতে পারে, শুড ফল ডাউন, পড়ে যাওয়ার ভয়ে, কী হলো, পড়ে যাওয়ার ভয়ে। তাই পড়ে যাওয়ার ভয়ে তুমি কী করবা, ধীরে ধীরে হাঁটবে, কাদা রাস্তা, রাস্তা মাটি হয়ে গেছে, কাদা রাস্তা মানে কর্দমাক্ত হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে, স্লোলি হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পরে শুড, এখানে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, সাবজেক্টের পরে শুড বা মাইট থাকবে, এই সাবজেক্টের পরে শুড বা মাইট থাকবে, সাবজেক্টের পরে শুড বা মাইট থাকবে, আর সামনে একটা ক্লোজ থাকবে, তো সেদিক থেকে আমরা যখনই দেখবো শুড বা মাইট আছে সাবজেক্টের পরে, তখন আমরা লিস্ট ব্যবহার করব। সবচেয়ে খেয়াল রাখতে হবে এইটা একটা মানে খুবই সিম্পল, খুবই ইজি। আমরা যদি এটা খেয়াল রাখি, এইভাবে টেকনিক্যালি কিছু খেয়াল রাখি যে এখানে শুড বা মাইট যদি থাকে সাবজেক্টের পরে, অবশ্যই আমরা তাহলে সামনে যে শূন্যস্থান সেখানে আমরা লিস্ট ব্যবহার করব। এই হলো আমাদের রুল নাম্বার 13। তো এবারে আসছি আমরা রুল নাম্বার 14, বি ইউজ টু এখানে লিখে দেওয়া আছে, অতীতে অভ্যাস বোঝায়, তাহলে এখানে বি ইউজ টু, তাহলে বি ইউজ টু বলতে এখানে বি বলতে এম ইজ আর, বি বলতে এখানে এম ইজ আর বোঝাচ্ছে। তাহলে বি বলতে এম ইজ আর হলে আমরা এখানে আমরা কি এম ইজ আর ইউজ টু এরকম প্রকাশ পাবে। তাহলে অতীতেও কোনো কাজের অভ্যাস বোঝালে, কোনো ব্যক্তির যদি অতীতে কোনো কাজের অভ্যাস ছিল এরকম বোঝাচ্ছে, সেখানে আমরা কি ইউজ টু ব্যবহার করব, ইউজ টু ব্যবহার করবো। আর ইউজ টুর পূর্বে কী থাকবে, এম ইজ আর ওয়াজ আর, সেটা প্রেজেন্ট হলে এম ইজ আর পাস্ট হলে ওয়াজ আর। সাধারণত এখানে যেহেতু বলা হচ্ছে অতীতের অভ্যাসের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে প্রেজেন্টের কথা না আসাই ভালো, আসলে আমাদের অতীতকালের কথা এখানে বলা উচিত। তাহলে তার চা খাওয়ার অভ্যাস ছিল, তাহলে কি হবে, হি ড্যাশ টেকিং টি, তাহলে এখানে আমরা চা খাওয়া বোঝাচ্ছে, কী খাওয়া বোঝাচ্ছে, চা খাওয়া বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা কি করব, হি ওয়াজ ইউজ টু। আচ্ছা, তাহলে কি হবে, আমরা যদি দিই হি ওয়াজ ইউজ টু, এই বাক্যটা হি ওয়াজ ইউজড টু টেকিং টি, তাহলে তো ইউজ টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তা যাই হোক, আমরা হি ওয়াজ ইউজ টু টেকিং টি, তার মানে বোঝাচ্ছে তার অতীতকালে চা খাওয়ার কী ছিল, অভ্যাস ছিল, এরকম অর্থ প্রকাশ। তাহলে অতীতকালে যদি কোনো এরকমের কোনো কিছু খাওয়ার বা কোনো কিছু করার অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ টু, আসলে অতীতকালে যেহেতু, তাহলে আমরা ওয়াজ ইউজ টু ব্যবহার করব, অথবা ওয়ার ইউজ টু ব্যবহার করবো যদি সাবজেক্ট বহুবচন বোঝায়। আচ্ছা, তারপরে আসো রুল নাম্বার 15, রুল নাম্বার 4 এজেস বলতে অনেক দিন ধরে,
তাহলে এখানে 4 years বলতে অনেক দিন ধরে বোঝাচ্ছে, এরকম বাক্য আমরা কীভাবে পাবো এখানে? হ্যাঁ, আই হ্যাভ নট সিন, আই হ্যাভ নট সিন হিম, আই হ্যাভ নট সিন হিম ড্যাশ, আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি। হ্যাঁ, আমি তাকে দেখিনি 4 years বলতে অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমি তাকে দেখিনি, এই অর্থে এটা প্রকাশ হবে। হ্যাঁ, বা আমি অনেক দিন ধরে তার সাথে কথা বলিনি, এরকম ক্ষেত্রে আমরা কি করব? 4 years ব্যবহার করব, সেটা অনেক দিন ধরে বোঝাবে। তাহলে এখানে প্রকাশ পাচ্ছে যে আই হ্যাভ নট সিন, আমি তাকে দেখিনি, আমি তাকে দেখেনি। তাহলে এখানে এই বাক্যটা কিন্তু নেগেটিভ অর্থে প্রকাশ করছে। তাহলে নেগেটিভ এরকম বাক্য থাকলে আমরা কি করব? সেখানে 4 years ব্যবহার করব। এবারে রুল নাম্বার 16, রুল নাম্বার 16 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা থাকবেই পরীক্ষায়। রুল নাম্বার 16 এখানে কি দেওয়া আছে? হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এখানে বাংলা দেওয়া আছে কিসের মতো, খেয়াল রাখতে হবে। হোয়াট ডাজ লুক লাইক, কিসের মতো, কিসের মতো। তাহলে এখানে কিসের মতো, আর একটা আছে হোয়াটস ইট লাইক, কেমন। এই দুইটা কিন্তু অবশ্যই থাকে প্রত্যেকটা বোর্ড। আমরা যদি প্রত্যেকটা বোর্ড বা প্রত্যেকটা মডেল আমরা দেখি, তাহলে অবশ্যই এই গ্যাপের মধ্যে, অর্থাৎ আপনার বক্সের মধ্যে আমরা কী পাবো? হোয়াট ডাস, হ্যাঁ, লুক লাইক আর হোয়াটস ইট লাইক, এই দুইটা পাবো আমরা। তাহলে এই দুইটা অনেক সময় আমরা শিক্ষার্থীরা কী করে ভুল করে থাকি, আমরা কোথায় হ্যাঁ হোয়াট ডাস মানে ডট ডট লুক লাইক মানে ব্যবহার করব, আর কোথায় আমরা হোয়াটস হ্যাঁ লাইক ব্যবহার করব। তাহলে আমরা দেখি এটার মধ্যে আসলে পার্থক্য কী, আমাদের কী পার্থক্য, আমরা কীভাবে বুঝবো যে আমরা এখানে হ্যাঁ হোয়াট ডাস লুক লাইক ব্যবহার করবো আর হোয়াটস ইট লাইক ব্যবহার করব। দেখি আমরা একটা উদাহরণ দিলে আমরা সেটা সহজে বুঝতে পারবো। আচ্ছা, যেমন আচ্ছা এটা আমরা বাদ দিলাম, এখানে দিলাম হ্যাঁ যে এখানে একটা বাক্য দিলাম, হ্যাভ ইউ এভার সিন, হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? হ্যাঁ, এবারে প্রশ্ন থাকলো আবার যে WHAT হোয়াট ড্যাশ, এটাও দেওয়া যাবে না, এটা তো আমাদের বক্সের মধ্যে দেওয়াই থাকবে। আমরা এখানে ব্যবহার করব প্রথমে ড্যাশ, হ্যাঁ, তারপরে কী ব্যবহার করব? তারপর ব্যবহার করব ইট, তারপরে ব্যবহার করব আচ্ছা এই যে, তারপরে শেষে হলো প্রশ্নবোধক চিহ্ন। এবার আরেকটা হলো কি? হোয়াটস ইট লাইক। তাহলে আমরা এখানে ব্যবহার করব যে আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট আ নিউ জব ফুল স্টপ। তারপরে ড্যাশ, ইউর নিউ জব ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তো এইখানে একটা খেয়াল রাখতে হবে যে হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, এটা হলো বাংলাটা দেওয়া আছে কিসের মতো, এটা হলো কিসের মতো আর এটা হলো কেমন, এটা হলো কিসের মতো আর কেমন। তার মানে আমরা যদি কি ব্যবহার করি? হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি, সেখানে অবশ্যই বাক্যটা কিসের মতো বোঝাবে, বাংলা অর্থটা কিসের মতো। আর যেখানে আমরা কি ব্যবহার করব? হোয়াটস ইট লাইক, এটা কেমন বোঝাবে, এটা কেমন বোঝাবে। তাহলে কিসের মতো আর কেমন একই হলো না, কিন্তু এটাই হলো কিন্তু পার্থক্য। তাহলে কিসের মতো আর কেমন, তা কিসের মতো বলতে বোঝাচ্ছে যে আসলে কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু, কোনো ব্যক্তি বা কোনো বস্তু, মানে কোনো ব্যক্তি, কোনো বস্তু বোঝাচ্ছে, সেই বস্তুটা দেখতে কেমন, হ্যাঁ দেখতে কেমন, মানে কিসের মতো বোঝাচ্ছে, কিসের মতো বোঝাচ্ছে। মানে আমরা যদি এই উদাহরণটাই আমরা দেখলাম যে হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? আচ্ছা, তাহলে এটা দেখতে কেমন, মানে এটা দেখতে কেমন, তাহলে এটা কিসের মতো, কেমন বা কিসের মতো। তাহলে এখানে কিন্তু আমাদের কী ব্যবহার করতে হবে? হোয়াট ডাস, কী ব্যবহার করতে হবে? হোয়াট ডাজ ইট কি লুক, তাহলে হোয়াট ডাজ ইট লুক কি লাইক,
এটা কিসের মতো দেখায়, এটা কিসের মতো দেখায়। আর আই হিয়ার আমি শুনছি যে ইউ হ্যাভ কি জয়েন্ট আ নিউ জব, তুমি একটা ভালো চাকরি জয়েন করছো, তাহলে কি হবে, এখানে হবে হোয়াটস হ্যাঁ হোয়াটস, তারপরে কি আছে হোয়াটস ইট। আচ্ছা ইটটা এখানে কি, ইটটা কিন্তু এখানে সাবজেক্ট, তাহলে হোয়াটস ইউর নিউ বস কি হবে তখন, লাইক। লাইক তাহলে এখানে বোঝাচ্ছে যে আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো, তাহলে এখানে বোঝাচ্ছে তোমার নতুন বস কেমন। হ্যাঁ, তোমার নতুন বস কেমন, তাহলে হোয়াটস ইওর নিউ জব, যদি না দিই আমরা বস দেই। আচ্ছা জব দেই আর বস দেই দুইটাই রাইট। আমরা যে জব দিই এখানে জব থাকে অথবা কি থাকতে পারে, বস থাকতে পারে। কি থাকতে পারে, বস, বস থাকতে পারে। তাহলে হ্যাঁ আমি শুনি তুমি নতুন চাকরিতে জয়েন করেছো, তাহলে তোমার চাকরিটা কেমন। আর উপরে আছে যে তুমি কি কখনো বাঘ দেখেছো, বাঘটি দেখতে কিসের মতো, এই হলো তফাৎ। তাহলে এইভাবে আমরা বুঝতে মানে আমরা কী করবো, বোঝার চেষ্টা করব যে আসলে কোথায় আমরা কোথায় আমরা কী করব, হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব, আর কোথায় আমরা ব্যবহার করব হোয়াটস ইট লাইক বা হোয়াটস লাইক। কোথায় হোয়াটস লাইক আর কোথায় কি হোয়াট ডাজ লুক লাইক, এটা ব্যবহার করব। তাহলে হোয়াট ডাজ লুক লাইকের ক্ষেত্রে কিসের মতো, হ্যাঁ কিসের মতো এইরকম প্রকাশ করবে। যেমন হ্যাভ ইউ সিন ডাইনোসর, তুমি কি ডাইনোসর দেখেছো, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন, এরকম। আর এখানে হচ্ছে যে এমন হতে পারে যে আই কেম টু নো দ্যাট, হ্যাঁ আই আই কেম টু নো দ্যাট ইউ হ্যাভ রেড মেনি নভেল বুকস লাইক দিস বা স্টোরি বুকস। হ্যাঁ তাহলে হোয়াট কি হোয়াটস, তাহলে হোয়াটস কি হোয়াটস দে, হ্যাঁ হোয়াটস দে লাইক, তারা কেমন মানে এগুলো কেমন, এরকম অর্থে প্রকাশ করবে। যেমনটি আমরা এখানে নিচে যেটা আলোচনা করলাম যে আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব, তুমি একটা নতুন চাকরি জয়েন করছো, তাহলে কি হোয়াটস হোয়াটস ইট লুক লাইক, এটা কেমন মানে এটা দেখতে মানে এটা কেমন, এরকম পড়তে প্রকাশ করছে। তাহলে এখানে কেমন আর ওখানে হচ্ছে দেখতে কেমন, ওটা কিসের মতো, এটা কিসের মতো আর এটা এমনিতেই কেমন, খেয়াল রাখতে হবে এইখানে তফাৎ। তাহলে আমরা এখন বুঝতে পারছি, তাহলে হ্যাঁ তাহলে আমরা কি করব, হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক আমরা কোথায় ব্যবহার করব, এই হলো আমাদের তফাৎ। আচ্ছা এবারে আমরা আমার বাসায় ভালো করে ট্রাই করব, বোঝার চেষ্টা করব। হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন বাক্যের সাথে অ্যাডজাস্ট করব, তাহলেই আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। তো এনিওয়ে নেক্সট টাইম আসছে আমাদের হ্যাড বেটার আর উড রাদার, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবে পরীক্ষায়, এটা পরীক্ষায় অবশ্যই থাকবে, হ্যাড বেটার আর উড রাদার। এটা অবশ্যই বিভিন্ন বোর্ডে বিভিন্ন মডেলে বিভিন্ন মডেলগুলোতে আমরা যদি দেখি তাহলে অবশ্যই সেটা আপনাদের কি বক্সে দেওয়াই আছে। তাহলে আমরা কীভাবে সেটা ব্যবহার করব, বিভিন্ন বোর্ডেও সেটা এসে গেছে, বারবার আসছে এবং আসবে, আগামীতেও আসবে। কি সেটা, সেটা হলো আমাদের কি হ্যাড বেটার আর উড রাদার। আমরা কখন হ্যাড বেটার কখন উড রাদার ব্যবহার করব, অনেক সময় এই শিক্ষার্থীরা এই জায়গায় ভুল করে থাকেন। যেমন এখানে অনেকেই বলছে যে হ্যাড বেটার উড রাদার একই অর্থ প্রকাশ করে, বরং, আমি বরং, বরং ভালো বা বরং খারাপ এরকমের লাইক দিস। তো এরকমের যদি বোঝায় তাহলে আমরা আসলে পার্থক্যটা কীভাবে বুঝবো, কোথায় উড রাদার কোথায় হ্যাড বেটার ব্যবহার করব। তাহলে আমি মনে করি যে আসলে এখানে অবশ্যই একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কীরকম, আমরা যদি দেখি এখানে আমরা বাংলা আমি লিখে দিয়েছি অলরেডি, হ্যাড বেটার মানে বরং, হ্যাড বেটার মানে বরং, আর উড রাদার মানে বরং এবং তবুও, বরং ডট ডট তবুও। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে স্ট্রাকচার মানে গঠন পদ্ধতিতে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে বেশি করে, তাহলে আমরা বুঝতে পারবো। যেখানে হ্যাড বেটার থাকবে সেটা আসলে একটাই বাক্য, উড রাদার ওটাও একটা কি, হ্যাড বেটার একটা বাক্য, উড রাদারও একটা বাক্য, কিন্তু খেয়াল রাখতে হবে যে উড রাদারের ক্ষেত্রে উড রাদার যে বাক্যের মধ্যে আমরা বসাবো সেই বাক্যে অবশ্যই দেয়ানের পরে একটা ভার্ব থাকবে, মানে সেখানে দেয়ান থাকবে। তার মানে উড রাদারটা দেয়ানযুক্ত, আর হ্যাড বেটারটা কি, হ্যাড বেটার দেয়ান মুক্ত, অর্থাৎ মানে দেয়ান থাকবে না। যেখানে হ্যাড বেটার থাকবে সেখানে দেয়ান থাকবে না, যেখানে উড রাদার থাকবে সেখানে দেয়ান থাকবে, দেয়ানের পরে একটা অবশ্যই ভার্ব থাকবে। তাহলে আমরা আসুন দেখি আমরা এখানে উদাহরণসহ আমরা সেটা বোঝার চেষ্টা করি। যেমন যেমন ইউ ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গো হোম, আর কিছুই নেই এখানে, এটা ড্যাশ।
ইউ হ্যাড বেটার গো হোম। এবার আসো ইউ, আচ্ছা ড্যাশ দিলাম এবার, আচ্ছা গোয়ে দিলাম, আবার গো হোম দিলাম, গো হোম। এবার থাকলো দেন, দেন স্টে, STAY, STAY আমরা এখানে দিলাম STAY, স্টে। তফাৎ, এইখানে কিন্তু দেন স্টে আছে। আচ্ছা এইখানে গ্যাপ আছে, এখানেও গ্যাপ দিলাম আমি, এখানেও গ্যাপ দিলাম, এখানেও ইউ গো, ইউ ড্যাশ গো, এখানেও ইউ ড্যাশ গো। তাহলে এখানে ইউ ড্যাশ গো হোম আর ইউ ড্যাশ গো হোম দেন কি স্টে। তাহলে আমরা এখানে কি বুঝবো? আমি একটু আগে বলেছিলাম যে আসলে যদিও বাংলা অর্থ একই রকম প্রকাশ করে, হ্যাড বেটার বা উড রাদার, সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে আমরা এখানে উড রাদার বা হ্যাড রাদার ব্যবহার করব? তফাৎটা কী তাহলে? তফাৎ হলো এটাই যে যখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু একটাই বাক্য, সেখানে কি থাকবে না, দেন থাকবে না। মানে ওই হ্যাড বেটারের পরে, হ্যাঁ হ্যাড বেটারের পরে একটা ভার্ব থাকবে আর কিছুই থাকবে না, অথবা দেন থাকবে না, খেয়াল রাখতে হবে দেন থাকবে না। কিন্তু উড রাদারের ক্ষেত্রে দেন থাকবে। হ্যাঁ, এটাই হলো পার্থক্য। আচ্ছা তাহলে আমরা কী করবো এখানে? ইউ হ্যাড, ইউ হ্যাড, হ্যাঁ ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো, আর ইউ উড রাদার, ইউ রাদার গো হোম দেন স্টে। এখন এই যে তাহলে এখানেও গো, এখানেও গো, এখানে হ্যাড বেটার, এখানে উড রাদার। ওয়াই? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেন আছে। তাহলে বাংলা অর্থ কী হচ্ছে? ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরং বাড়ি যাওয়া কি ভালো। আর এখানে ইউ উড রাদার গো হোম দ্যান স্টে, তোমার বরং কি না থাকার চেয়ে বাড়ি যাওয়াই ভালো। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে এখানে তফাৎটা আমরা কিভাবে বের করলাম? এখানে আছে দেন আর এখানে কিন্তু দেন নেই। তাহলে হ্যাড বেটার যেখানে বসাবো সেখানে দেন থাকবে না, আর যেখানে দেন থাকবে সেখানে আমরা কি করব? উড রাদার ব্যবহার করব। তাহলে বাংলা অর্থ হ্যাড বেটার বলতে কি বোঝাচ্ছে? বরং, এটাও বরং। তাহলে এখানে কিন্তু একটু অর্থ হলেও একটু পার্থক্য আছে। আমরা কি অর্থ পার্থক্য বুঝতে পারছি? যে ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরং বাড়ি যাওয়া ভালো, এটা একটা। আর ইউ উড রাদার গো হোম দ্যান স্টে, তোমার এখানে কি থাকার চেয়ে বরং বাড়ি যাওয়াই ভালো। তো ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেই সেটা কি করব? পরিবর্তন করব। হয়তো আপনারা বুঝতেছেন, ভাবছেন যে আসলে আমরা তো এটা অলরেডি আগেই পড়েছি, কিন্তু এইভাবে কিছু টেকনিক খেয়াল রাখলে আমরা কি করতে পারবো? এখানে যদি 5 মার্ক থাকে আমরা পাসেই পাবো, তাহলে আমাদের এ প্লাস হচ্ছে। যারা হয়তো পাস করবে না বা পাস করতে পারবে না, কঠিন মনে ভাবছে, তাহলে কি করবে? তারা যদি এটা এইভাবে প্র্যাকটিস করে, প্রতিদিন এই ভিডিওগুলো একটু একটু করে অন্তত দেখে, তাহলে পুরোটাই মনে করে যে আজকে একটা সাবজেক্ট বিষয়ে, অর্থাৎ আজকে ইনকমপ্লিট সেন্টেন্সের কি ভিডিও দেখলো, কালকে দেখা গেলো যে কমপ্লিট সেন্টেন্সের ভিডিও দেখলো, তারপরে দেখা গেলো যে রাইট ফর্ম ভার্বের ভিডিও দেখলো। এভাবে যদি প্রত্যেকটা ভিডিও একদিন করে এভাবে দেখতে থাকে, তাহলে আমার মনে হয় যে তারা শুধু মানে পাস করা নয়, তারা A+ মার্কসও পেতে পারে। আর এভাবে অনেকেই পেয়েছে এবং পাবেও, আর আশা করি হ্যাঁ তোমরাও পেয়ে যাবে লাইক দিস। যাই হোক, আমরা এই হ্যাড বেটার আর উড রাদার আমরা কি আলোচনা করলাম, এবং শুধু তাই নয়, আমরা 1 থেকে 19 পর্যন্ত এই রুলসগুলো আমরা কী করলাম? আলোচনা করলাম একটার পর একটা, এবং বোঝারও চেষ্টা করলাম। আমরা যদি বাসায় আরও ভালো করে এগুলো কী করি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটাই পুরোপুরি দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা আশা করি শুধু পাস মার্ক নয়, আমরা A+ মার্কেরও বেশি মার্কস পাবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।